মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই। সে নিজে আখের গোছাতে এসছে, আখের গোছাচ্ছে। আর নির্বাচন, তার নির্বাচন নিজে করতে পারবে? আমি তো চ্যালেঞ্জ, আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনোটা কনস্টিটুয়েন্সিতে, দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায়। সেটা করতে সাহস নাই। রিজার্ভ মানি নাকি নাই, আমরা নাকি সব পাচার করে দিয়েছি। আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি, আর ইউনূস তো সাধু, পাচার তো করে নাই, তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন? আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে 1949 সালে। আজকে কোন মুখে, কোন সাহসে ডক্টর ইউনূস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই, আওয়ামী লীগের দল নাই? 1,37,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। 5 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মামলা, এবং না হলেও প্রায় 8-10 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে অজ্ঞাতনামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতা কর্মীকে হয়রানি। প্রায় 1 কোটি স্থাপনা, মানুষ আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ইন্ডাস্ট্রি, কোনো কিছু নেই, সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে নিঃস্ব করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে কি দুর্নীতি ব্যাপকভাবে ছিল, এখন নাকি কোনো দুর্নীতি নাই। ইউনূস নিজেই তো দুর্নীতিবাজ। ক্ষমতায় আসতে না আসতেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল, 5টা দুর্নীতি দমন কমিশন করেছিল, সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, সেটাও প্রত্যাহার করেছে। একই সাথে আরো যত দুর্নীতিবাজ, এমনকি আমেরিকান FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে, তার মামলাও প্রত্যাহার। সমস্ত মামলা প্রত্যাহার। যত খুনি, জঙ্গি, সন্ত্রাসী কারাগারে বন্দী, তাদের সবার মামলা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে। বলেছিল ইউনূস ক্ষমতায় এসে সমস্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে, তারা নাকি মিয়ানমারের নিজের মাটিতে যে ঈদ করবে। ফেরত পাঠানো তো দূরের কথা, সে তো বলে একটা, করে আর একটা। আরো 1.5 লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে। আমাদের করিডোর, দেশ বিক্রি করা, সমুদ্র বিক্রি করা এবং সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করা, এটাই তার লক্ষ্য। সেটা প্রায় বেচেই দিয়েছে। ওই বিক্রি করার মুচলেখা দিয়েই তো ক্ষমতায় আসতে পেরেছে। এটা হলো বাস্তবতা। কিন্তু সে যেটা বলে, আপনারা দেখবেন মিথ্যা কথার ফুলঝুরি। মিথ্যা কথা ছাড়া সত্যি কথার বাড়ির ধার দিয়েও সে হাঁটতে জানে না। প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা, যেটা আমি আগে বললাম, যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু। 1990 সালে 6,000 টাকা বেতনে MD চাকরি পেয়েছিল গ্রামীণ ব্যাংকে। কিন্তু বিশ্বব্যাপী সে রটালো কি গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের করা। 1 টাকাও কি গ্রামীণ ব্যাংকে সে কখনো বিনিয়োগ করেছে? করেনি। বরং গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করে খেয়েছে। 96 সালে সরকার আসার পর, 98 সালে বন্যার পরে ওই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম যে ব্যাংকটা শক্তিশালী করবে, কারণ মানুষ ক্ষুদ্র ঋণ পাবে এবং সুদের হার কমাবে। সে কথা রাখেনি। আর সে 400 কোটি টাকা কোথায় গেল তাও খবর পাওয়া যায় না। গ্রামীণ ব্যাংকের টাকাও কিন্তু সে মেরে খেয়েছিল। এটা হলো বাস্তব কথা। আমার কাছে এসে ধর্ণা দিয়েছিল একটা টেলিফোন ব্যবসার জন্য, মোবাইল ফোনের ব্যবসার জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি। একটা দিয়েছিলাম, বিএনপি মন্ত্রী জহিউদ্দিন খান পেয়েছিলেন, ওপেন টেন্ডারে করা। ইউনূস সাহেব 3 নম্বরে ছিল, তার অনুরোধে তাকেও আমি দেই। কিন্তু সে টাকাও, সেখানকার টাকাও কিন্তু অনেক টাকা পাচার করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু এই জন্য মামলাও হয়েছে। ট্যাক্স ফাঁকিতে ইউনূস তো চ্যাম্পিয়ন। গ্রামীণ ব্যাংকে যত অনুদানের টাকা এসেছে, সেই টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড নামে সেই ফান্ডে রেখে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংকে 2% সুদে ঋণ নিতে হতো। অথচ টাকা আসতো কিন্তু গ্রামীণ ব্যাংকের নামে, সে টাকা সে মেরে খেয়েছে। নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে। ইউনূস তার সাথে একটা টাকাও গ্রামীণ ব্যাংকে রাখে নাই, সব টাকা নিজে আত্মসাৎ করেছে। ট্যাক্স ফাঁকি দেওয়া তো তার চরিত্র। এমনকি লেবারদের টাকা, তার নিজের কোম্পানির লেবার, তাদের ওয়েলফেয়ার ফান্ডে প্রফিটের 5% দিতে হবে, সেটা সে দেয়নি। ডিমান্ড করেছিল বলে লেবারদের চাকরি খায়। তারা মামলা করে, ইউনূস মামলা হেরে যায়। লেবার কোর্টে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। বিশ্বব্যাপী আমি জানি না, এরকম যদি হতো, এবং এই আমেরিকার লেবার অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলতো, তো এখন তার কি বলে, লেবার কোর্টে সাজাপ্রাপ্ত একটা আসামি লেবারদের অর্থ আত্মসাৎ করে, আর সেটা আবার কত কায়দা করে। যখন মামলা করে, নেগোসিয়েশন করে, একটা ফান্ড রাখে আলাদা অ্যাকাউন্ট করে, কিন্তু সেই ফান্ডের থেকে আবার 25 কোটি টাকা ইউনূস তুলে নিয়ে লেবার লিডার 2 জনকে 3 কোটি টাকা করে ঘুষ দেয়। লেবার যিনি লয়ার, তাকেও টাকা ঘুষ দেয়। সেখানে ধরা পড়ে এবং সেই মামলাও কোর্টে ছিল, এবং লেবার কোর্টে তার 6 মাসের সাজা হয়। ক্ষমতা এসে আগে সে এই সমস্ত মামলা প্রত্যাহার করে। শুধু প্রত্যাহারই করেনি, তারপর কি করে, ম্যান পাওয়ার ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা,
স্বাস্থ্য হাসপাতালের ব্যবসা, সব ব্যবসা, এবং এমনকি ইন্টারলিঙ্কসের ব্যবসা, সব ব্যবসায়ী সে লুটে নিয়ে বসে আছে। এলএনজির টাকা, বিদ্যুৎ বিলের টাকা, পেট্রোল কেনার টাকা, সব কিছু তো আমরা রেখে এসেছি। যত বিল প্রতি মাসে পেমেন্ট করার, ইউনুস আগস্ট মাসে সরকার আসার পর একটা বিলও পরিশোধ করেনি। 6-7 মাসের বিল যখন এক টাকায় জমা হয়ে যায়, সব দোষ নাকি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ নাকি কোনো বিল দেয়নি, উনি নাকি শোধ দিচ্ছেন। তো উনি তো পেন্ডিং রেখেছেন, সত্যতা দিতেই হবে। আর আমার তো বাজেটের টাকা ধরা ছিল, কেন দেয়নি সে জবাব তো তাকে দিতে হবে যে কেন দিল না। আওয়ামী লীগ তো কোনোদিন বা বাংলাদেশ কখনো লোনের ডিফল্টার হয়নি। আমাদের যে লোন নেওয়া ছিল জিডিপির মাত্র 37%, IMF এর হিসেবে সেটা যদি 70% পর্যন্ত হয় তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের মাত্র 37% ছিল। 37 থেকে 38 এর মধ্যে আমাদের থাক। আজকে আমাকে বলে গুম খুন, আমি কাদের গুম খুন করলাম? এখন যারা জঙ্গিবাদী করেছে, মানুষ হত্যা করেছে, যারা খুন করেছে, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, তাদের গ্রেপ্তার হবে না? তারা বন্দী হবে না? একজন দেখলাম আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি নাকি তাকে গুম করেছি। বিএনপি সালাউদ্দিন তো ইন্ডিয়াতে ছিল, সে তো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে। তো আমি যদি গুম খুন করে থাকি বা তাকে যদি গুম করে থাকি, তো সে ইন্ডিয়া থেকে ট্রাভেল ডকুমেন্টস পেলো কিভাবে? তার মানে আমি তাকে ইন্ডিয়াতে রেখে দিয়েছিলাম? তার তাহলে শকর করা উচিত যে তাকে আমি ইন্ডিয়াতে খুব ভালোভাবে রেখেছিলাম, তাই সে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে। মামলারও একটা সীমা থাকে। যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, আমি রেহানা 5টা ছেলে মেয়ে, আমাদের কাউকে ছাড়েনি, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের আত্মীয়, এমনকি শ্বশুর বাড়ি আত্মীয়, কেউ তো রেহাই পাচ্ছে না। ইউনুস টাকা খরচ করে এজেন্ট নিয়োগ দিয়ে সেই জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করে তারপরে কে আওয়ামী লীগ করে, কে জনপ্রিয়, কে বর্তমানে জনপ্রিয়, কে ভবিষ্যতে হতে পারে, তার আত্মীয় স্বজন, কে বিত্তশালী আওয়ামী লীগের সমর্থকের, এই সমস্ত ডাটাবেস করে খুঁজে তাদেরকে হয়রানি করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তাহলে ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে? আমার প্রশ্ন। আজকে আইসিটিতে মামলা দেয় আমাদের বিরুদ্ধে, যে আইসিটি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। কোন যুদ্ধ অপরাধ করেছি আমরা? এমনকি মেট্রো রেলে আগুন, পুলিশ হত্যা করা, পুলিশকে ঝুলিয়ে রাখা, সাংবাদিক থেকে শুরু করে কবি, শিল্পী, সাহিত্যিক, সিনেমা আর্টিস্ট, কেউই তো বাদ যাচ্ছে তাদের হয়রানির হাত থেকে। আর এই সব নাকি মেট্রো রেল থেকে শুরু করে বিজিবি ভবন সব নাকি আমি আগুন দিয়ে পোড়াতে আমার এজেন্ট লাগিয়েছি। তাহলে তার সমন্বয়করা যে আজকে সবাই যে ইন্টারভিউ দিয়ে বলে বেড়াচ্ছে তারা করেছে, তার কি জবাব দেবে? একটা কোর্টে দাঁড়িয়ে এইরকম মিথ্যা কথা সেই প্রসিকিউটর বলে গেল, অথচ পাশাপাশি এই তথ্য তো সব জায়গায় এসে গেছে। কে কোন ভবন ভেঙেছে সে তো আর খুব গর্বের সাথে প্রচারও করে এবং ছবিও দেখাচ্ছে। মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করে বিপ্লব সফল হতো না। যারা স্বীকারোক্তি দিচ্ছে তারা কারা? তারা তো ইউনুসেরই চেলাচামুন্ডা, তাদেরই ছিল। তাহলে সেটা আমি ভাঙালাম কোত্থেকে? আমি আগুন দিলাম কোত্থেকে? এরকম দেখা মিথ্যে কথা যারা বলে, তাহলে আপনারা বুঝতে পারেন কি ধরনের কেস দিয়েছে। আমাদের একটা লোক ঘরে থাকতে মানে ঘর বাড়ি নাই, একটা পরিবারের হয়তো সবাইকে হত্যা করেছে, তো মা মেয়ে বেঁচে আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের হচ্ছে খুলনা, সাতক্ষীরা থেকে শুরু সারা বাংলাদেশে, এবং কত বিভৎসভাবে এই মামলা রাস্তার মধ্যে ফেলে কোপাচ্ছে, হাত কেটে ফেলে দিচ্ছে, মা কেটে ফেলে দিচ্ছে, মানুষের কিছু করার নাই, তাকে দেখে। এদেশে মানুষের অবাক কাণ্ড, যেভাবে একটা মানুষকে একজন কোপাচ্ছে হচ্ছে কেউ কিছু কথা বলবে না। মনুষ্য তো বোধটাও হারিয়ে গেছে মানুষের। একজন ট্রাক ড্রাইভার বসে চা খাচ্ছে, তাকে গুলি করে থুয়ে চলে গেল। বাড়ির মধ্যে ঢুকে লুটপাট, কথা না আসলে চাঁদা না দিলে অমনি মার, চরম অরাজকতায় দেশটাকে নিয়ে গেছে। কই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই ইনডিসিপ্লিন তো ছিল না। মেয়েরা এখন রাত্রে বেরোতে পারে না, শিশু হত্যা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে, একটা নিউজ কেউ দিতে পারবে না। আমি সাংবাদিক এখন যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যা দেখেন তা লিখতে পারেন? পারেন না লিখতে, কারণ আপনারা লিখলে আপনাদের সব পুড়িয়ে ফেলবে। সেই ভয়ে, একটা ভয় ভীতি দিয়ে ইউনূস তার এজেন্ট লাগিয়ে দিয়ে, জামাত আর বিএনপি হচ্ছে তাদের সাথী, এই সাথীদের নিয়ে চরম একটা অরাজকতা করে একটা জেনারেশন পর জেনারেশনকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আর তার মধ্যে আবার দেখি চক্ষু ইনস্টিটিউট, এত চমৎকার একটা ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে দেখা গেছে যে তারা জল কেলি খেলে, তারা নাকি রুগী, ক্যাবিন দখল করে বসে আছে, লোক দেখলে চোখে ব্যান্ডেজ লাগে বসে থাকে, বাকি সময় ঘুরে বেড়ায়। আর সেখানে
পানি দিয়ে, সাবান পানি দিয়ে তারা পিছলা কেটে সেখানে খেলে বেড়াচ্ছে। এটা কোন ধরনের কথা? একটা হাসপাতাল থেকে ডাক্তার নার্স সব চলে গেছে, বের করে দিছে, দিয়ে ওটা তাদের দখলে। মানে কিরকম ভাবে একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করে যাচ্ছে সেটাই দেখেন। করিডোর দেওয়ার নামে এবং আমাদের চট্টগ্রাম পোর্ট বিক্রির নামে আজকে দেশটাকে বেঁচে দিচ্ছে। কেন? তার ক্ষমতা থাকার জন্য। আমার কাছে তো প্রস্তাব এসেছিল, কিন্তু নিজের দেশে মাটি, দেশ বিক্রি করে, সমুদ্র বিক্রি করে আমাকে ক্ষমতায় থাকতে হবে, ওই দণ্ডতায় আমি ভুগি না। এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। ইউনুসের কি? তার তো কোনো অবদান নাই, সেজন্য সে বিক্রি করতে পারে। তার ক্ষমতাটা দরকার। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কে পাচার করলো? রিজার্ভ মানি নাকি নাই? আমরা নাকি সব পাচার করে দিয়েছি? আমার একটা প্রশ্ন, আমি তো 26 বিলিয়ন রেখে এসেছিলাম। আজকে যদি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি, আর ইউনুস তো সাধু, পাচার তো করে নাই, তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন? তো বেড়ে তো অন্তত 50 বিলিয়নের উপরে হওয়ার কথা। কারণ সে যে হারে যত টাকা বলছে আমি পাচার করেছি, আজকেও তো বললো কি 200 কত মিলিয়ন আমি নাকি পাচার করেছি। তাহলে সেটা তো রিজার্ভে জমা হওয়ার কথা ছিল। এই 9 মাসে তো তার তো জমা দেওয়ার কথা ছিল। সে কত জমা দিতে পেরেছে? বরং আমার বাজেটের টাকা তো সে মেরে খেয়েছে। সমস্ত বিল পেমেন্টের যত টাকা ছিল সবই সে জমা রেখে পরে দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করে। আমার করা কাজ উদ্বোধন করে তিনি বাহবা নেন। আজ পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ এসেছে? আসেনি। দেশি বিনিয়োগ হয়েছে? হয়নি। ব্যবসায়ী কেঁদে বেড়াচ্ছে, বলে টাকা নাই। তো টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? মূল্যস্ফীতি সব জিনিসের নাকি কমিয়ে দেবে। ডাবল ডিজিটে আজকে মূল্যস্ফীতি। মানুষের তো আয় রোজগারই নাই, কেনা বেচা নাই, ব্যবসা নাই। সেদিন একজন বলছিল তার 4টা কারখানা সে বন্ধ করতে বাধ্য হয়েছে, টাকা নাই নাকি। সমস্ত গার্মেন্টস অর্ডারগুলি অন্য দেশে চলে যাচ্ছে। 1 লক্ষ শ্রমিক বেকার। 18টা ব্যাংক তার ডিভিডেন্ড দিতে পারবে না। কেন? কই, শেখ হাসিনার আমলে তো সে অবস্থা ছিল না। তাহলে অর্থনীতি কে ধ্বংস করলো? এই 9টা মাসের মধ্যে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। এটা হলো সব থেকে বড় কথা। যে আজকে কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো সেটাই প্রশ্ন। সেদিন ফিরে এসেছিলাম যে লক্ষ্য নিয়ে, সে লক্ষ্য বাস্তবায়ন করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা দিতে পেরেছি। কিন্তু অপবাদ ছড়িয়ে দিয়ে, মিথ্যা কথা বলে এবং জঙ্গি সন্ত্রাসীদের সহায়তায় ক্ষমতা দখল করে অবৈধভাবে ইউনূস ক্ষমতা এসে আজকে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে দেয়। সেই 17 এপ্রিল 81 সালে, 17ই মে 81 সালে বাংলাদেশে ফিরে এসেছিলাম। তারপর থেকে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো পিছু হটিনি। কিন্তু এবারে যখন যদি আমি ওখানে থাকতে যেতাম, বাধা দিতাম, হয়তো আরো কয়েকশো লোক মারা যেত। আমি চাইনি লাশের উপরে লাশ ফেলে থাকতে। কারণ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, ওই আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী ইউনূস নিজে। সে তো এই সমন্বয়কদের সাথে কথা বলতো, এটা তো সমন্বয়করাই বলছে। এমনকি 1 আগস্টও কথা বলেছে। তারা কর্মসূচি দিয়েছিল 6 আগস্ট। ইউনূস কথা বলে সেই কর্মসূচি 5 আগস্ট নিয়ে এসেছে। কারণ 6 আগস্ট তার ওই ট্যাক্স ফাঁকি দেওয়া মামলার রায় দেওয়ার কথা ছিল। কাজে সে আগে ভাগে সেটা নিয়ে এসেছিল, এটা অস্বীকার করতে পারবে না। কাজে আজকে তিনি ট্যাক্স দেবে না। তার 48টা কোম্পানি, সবগুলিকে সে ট্যাক্স দেয় না, তার ব্যক্তিগত ট্যাক্স দেয় না, কিন্তু শত শত কোটি টাকার মালিক। 2023 সালের হিসাবে মাত্র 3টা ব্যাংকে তার 118 কোটি টাকা। কোথা থেকে পেয়েছে এত টাকা? এর বাড়ি তো আরো টাকা, বিদেশেও তো তার প্রচুর টাকা। এত টাকা সে বিদেশে পেলো কোথা থেকে? 6,000 টাকা বেতনের চাকরিজীবী এত টাকা বানালো কোত্থেকে? সে জবাবটা কি দেবে সে কখনো? আর এই জবাবটা কেউ চায় না কেন? কারণ তার অনেক টাকা হয়ে গেছে সেই জন্য। আর আমাদের তো কিছু নাই, আর নাই বলে আমাদের বিরুদ্ধে সমানে নির্যাতন। জয়, পুতুল, ববি, জুলি, প্রবন্তী কাউকে বাদ দিচ্ছে, রেহানা কাউকে বাদ দিচ্ছে না। আমরা তো আছি, মার্ডার কেস তো সব আমার। হত্যা করে ইউনূস, মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রত্যেকটা তো ভিডিও ফুটেজ আছে, যারা পা বেঁধে দড়ি দিয়ে বাঁধছে, যারা পিঠে পিঠে মারছে, সবই তো আছে। সেগুলি খুঁজে খুঁজে সবাই বের করেন, দেখান। কাজে আমি এইটুকু বলবো যে আজকে এই দিনে আমি ফিরে এসেছিলাম যে লক্ষ্য নিয়ে, সে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ, সেটা করতে পেরেছিলাম। কিন্তু সেই সমস্ত সফলতা, বাংলাদেশের মানুষের সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছে এই দুর্বৃত্ত, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী ইউনূস।
এবং তার গং আর এই যুদ্ধাপরাধীরা তার সাথে সামিল হয়েছে। বিএনপি লুটপাট আর অগ্নিসন্ত্রাসে ব্যস্ত, আর জামাত শিবির মানুষ হত্যা করা আর প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসানো, এই কাজই তারা করে যাচ্ছে। আর আওয়ামী লীগের হয়রানি করা, আওয়ামী লীগের শেষ করা। আওয়ামী লীগ নাকি নাই, আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। কে বাতিল করলো? যে নির্বাচন কমিশন বসিয়েছে সেটা তো দলীয়করণ করেছে। আওয়ামী লীগের আমলে আইন পাশ করে সেই আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশন করেছিলাম। 2024 সালে যে নির্বাচন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই নির্বাচনে একটা কোনো রকম কারচুপি হয়েছে একটা প্রমাণ করুক। আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ করতে পারিনি, শুধু মুখের কথা দিয়ে বলে যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচনে চেষ্টা হচ্ছে যে এটাকে কন্ট্রোভার্সিয়াল করা, কিন্তু আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে একটা অনিয়ম দেখাক 2024 নির্বাচনে। হ্যাঁ, আমি দেশ বিক্রি করতে চাইনি, উনি দেশ বিক্রি করতে চেয়েছেন। যেমন 2001 সালে খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে চেয়েছিল, আমি চাইনি। এটা হলো একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ না। আমার দেশপ্রেম, জাতির প্রতি আমার কর্তব্যবোধ, দেশের মানুষকে ভালোবাসা, এটাই তো আমার অপরাধ। কিন্তু আমি দেশের মানুষের পাশে আছি, অন্তত যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ইনশাল্লাহ আবার ফিরে আসব, দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি আমরা করব। 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, সেটা আমরা ইনশাআল্লাহ আমরা করব। এটাই আজকের দিন আমার প্রতিজ্ঞা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আর নির্বাচন হবে, তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া হবে না, এই বক্তব্য কোনো নতুন রাজনৈতিক কর্মীর নয়। এটা বলেছেন জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ভার্চুয়াল অনুষ্ঠানে আবারও ফুটে উঠল সেই পুরনো দাম্ভিক সুর। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কি বললেন নানক, কেন এমন দাম্ভিকতা এখনও কমছে না, আর আওয়ামী লীগ ছাড়া সত্যিই কি নির্বাচন সম্ভব? রিপাবলিক অ্যান্ড পলিটিক্স, সত্যের মুখোমুখি হন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, যে নির্বাচন হবে সেটা আওয়ামী লীগের অধীনেই হবে। ভার্চুয়াল সভায় স্পষ্ট উচ্চারণে একথা বলেন জাহাঙ্গীর কবির নানক। এই বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কি জনগণের অধিকার, নাকি দলের অনুমতি ছাড়া সেটা অসম্ভব? নানকের কথাবার্তায় এক ধরনের স্পষ্ট পাওয়ার অ্যারোগেন্স বা ক্ষমতার দাম্ভিকতা দেখা যায়। এটা সেই রাজনীতির ধারাবাহিকতা যেখানে বিরোধী দল মানেই শত্রু, আর নির্বাচন মানেই আমরা থাকব, না হলে কেউ না। এমন বক্তব্য গণতন্ত্রকে নয়, বরং একদলীয় নির্বাচন ও কর্তৃত্ববাদী মনোভাবকেই জোরালো করে। আইনত হ্যাঁ, বাংলাদেশে কোনো একটি দল অংশ না নিলেও নির্বাচন সম্ভব, কিন্তু আওয়ামী লীগ চায় এমন নির্বাচন যেখানে তাদের উপস্থিতি থাকবে একচ্ছত্র প্রাধান্যের মতো। তারা চায় না কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিতে। তাহলে প্রশ্ন উঠবেই, এই নির্বাচন প্রক্রিয়া কি আর জনগণের হাতেই আছে, নাকি এটা এক ধরনের শো মাত্র? ভার্চুয়াল বক্তৃতা দিয়ে আওয়ামী লীগ কী দেখাতে চাইছে? একটা বিভ্রম, সব ঠিক আছে, সব নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক দুরবস্থা, এই তিনে মিলেই এক ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে, যেখানে এ ধরনের দাম্ভিক হুঙ্কার মাঝরাতে বাজানো ঢোলের মতো। জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য প্রমাণ করে, এই সরকার এখনও ক্ষমতা মানেই অধিকার ভেবে বসে আছে। কিন্তু ইতিহাস বলে, যারা গণতন্ত্রকে উপেক্ষা করে তারা টিকতে পারে না। আপনি কি ভাবছেন? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই দাবি কি যুক্তিসঙ্গত, না এটা এক রাজনৈতিক দম্ভের প্রকাশ? নিচে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স, আমরা প্রশ্ন করি, প্রপাগান্ডা নয়। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।